এনসিপির নারী নেত্রী সামান্তা শারমিন তিনি নিজেকে সব জানতা অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন। এনসিপির সব নেতারাই কিন্তু মানুষের রাজনৈতিক অতীত ভবিষ্যৎ তারা বলে দিতে পারে এবং জামাত ইসলামীকে নিয়ে মুদ্রার এপিঠ-ওপিঠ এটি যখন আবার সাংবাদিকরা জানতে চান যে কেন বলা হয়েছিল, তিনি বলেছেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আবার ফেরত নিয়ে আসবে। অথচ এই আওয়ামী লীগ দ্বারা জামাত ইসলামী সবচেয়ে বাংলাদেশে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে নির্যাতন করা হয়েছে। ছাত্র শিবিরকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল, ২৮ অক্টোবর মারা হয়েছিল। এরপরে বিভিন্ন ক্যাম্পাসে যখন কারো পরিচয় সে ছাত্র শিবির করে তাকে পিটানো জায়েজ ছিল। তারা ফেরত আনবে এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন যে তাহলে তারা রাজনৈতিক ভবিষ্যৎ অর্থাৎ সাজিদ আলমের কিছু বক্তব্য আগামীতে কারা সংসদে যাবে তারা ঠিক করে দেবেন এবং এ নিয়ে এখন তারা বিএনপির সাথে জোট করতে চাচ্ছেন যে সামনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, সে কারণে তাদের সাথে জোটবদ্ধ হচ্ছেন এবং তারা সেটাই বোঝাতে চেয়েছেন। এখন সামান্তা শারমিনের এই বক্তব্যটিকে যদি কোট করা হয়, তিনি যেভাবে বললেন তারা রাজনীতিতে এসেছেন সবেমাত্র এবং জামাত ইসলামীকে এই জুলাই সনদের স্বাক্ষর নিয়ে তারা ব্যস্ত রাখতে চেয়েছিলেন এবং এখানে একটি রাজনৈতিক গেম ছিল। সেই গেম যখন তাদের বিফলে যায় এবং জামাত ইসলামী যখন ওখানে গিয়ে স্বাক্ষরটি করেন, তারপরে কিন্তু তারা জামাত ইসলামের বিরুদ্ধে নামেন এবং এর আগে তাদেরকে যেভাবে বোঝানো হয়েছিল এনসিপি তাদের সাথে থাকবে এবং অন্যান্য যে পিআর পদ্ধতি সহ যে তাদের যে ৮ দলের যে বিক্ষোভ বা ৮ দলের যে দাবি তার সাথে একত্রতা প্রকাশ করে আবার তারা পিছনে সরে যায় এবং জামাত ইসলামী সেটি বুঝতে পেরে এই এনসিপির বালকদের এই যে খেলা, রাজনৈতিক খেলা, তাদেরকে যে একটা পিছন থেকে যে একটি গেম খেলা হচ্ছিল সেটি জামাত ইসলাম বুঝতে পেরে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেন এবং তাদেরকে বিতর্ক করার যে চেষ্টা করেছিলেন জামাত ইসলাম সম্পূর্ণ তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। জামাত ইসলামী বুঝতে পেরেছেন যে আসলে তারা রাজনৈতিক যে খেলাটা খেলতে চাচ্ছেন পিছন থেকে এবং তাদেরকে বড় একটি দল যে পিছন থেকে সাপোর্ট করছেন সেটাকে তারা বুঝতে পেরে তাদের থেকে সরে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, প্রথমে কথা ছিল মানে আলোচনায় ছিল যে তারা হয়তো জামাত ইসলামের সাথে জোট করতে পারে, বিএনপির সাথে জোট করতে পারে, এক্স ওয়াই জেড জোট করতে পারে। কিন্তু এই এনসিপির বালক রাজনীতিবিদদের যে মানে ভবিষ্যৎবাণী মানুষকে মানে অতীতের কথা এবং ভবিষ্যৎবাণী তারা করতে পারেন, তারা এমন রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছেন। তারা এখন মনে হচ্ছে যে বাংলাদেশের জ্যোতিষ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এবং জ্যোতিষ বিজ্ঞানে যেভাবে মানুষের ভবিষ্যৎবাণী করা হয় সেটা তারা করতে পারছেন এবং রাজনৈতিক দলগুলোকে বরাবরই কিন্তু তারা বড় দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। সেটা জামাত ইসলামী তাদের সেই পাকনামি বুঝতে পেরে কিন্তু তাদের থেকে সরে গিয়েছেন। এখান থেকে কিন্তু জামাত ইসলামী ভালো একটি কাজ করেছেন যে এই ধরনের পাকনামির যে রাজনৈতিক দল নতুন করে পাখা গজিয়েছে তাতে করে জামাত ইসলামীকে তারা কিন্তু বিপদে ফেলে দিবে। হয়তোবা এই জুলাই সনদে স্বাক্ষর না করলে জামাত ইসলামীকে একটি মানুষের কাছে হেয় করা অর্থাৎ এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন বা জুলাইতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের কাছে একটি বিতর্কিতভাবে উপস্থাপনের যে চেষ্টা করেছিলেন, এখন তারা স্বাক্ষর না করে এটি বোঝাতে চেয়েছেন যে জামাত ইসলামী তাদের সাথে বেইমানি করেছেন। তারপরে কিন্তু এই বক্তব্যগুলো আসতে শুরু করে। এখন জামাত ইসলামী বাংলাদেশে যে রাজনীতিটা করছেন এবং তাদের দলীয় যে সক্ষমতা, তাদের কূটনৈতিক সম্পর্ক বা বিদেশির সাথে এবং পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, সেখানে কিন্তু বিএনপি বা অন্যান্য দল কিন্তু সেখান থেকে ১০০ গজ পিছনে। অর্থাৎ তাদের ধারের কাছেও নেই। এখন তারা বিএনপির সাথে জোট করতে চাচ্ছেন। আবার তারা বিএনপিকে সমালোচনা করতেন, তারা চাঁদাবাজি করছেন বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সময় এবং গতকালকের যে ঘটনাটা যে ছাত্রদলের একজন কর্মী নিজেদের গোলাগুলিতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সেখানে নিহত হয়েছেন। এই যে বাংলাদেশের অবস্থা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অন্তঃকন্দলে কিন্তু এবং নমিনেশন নিয়ে একটা মেসাকার হয়ে যাবে বিএনপির মধ্যে। যতই মানে এখন পর্যন্ত সেটেল করতে পারেনি কাদেরকে নমিনেশন দেওয়া হবে প্রত্যেকটি জায়গায়। অর্থাৎ গত ১৫ বছরে বিএনপির কিন্তু যারা এখন নমিনেশন চাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকটি জায়গায় হয়তো একজন দুজন কিছুটা রাজনৈতিকভাবে সক্রিয় ছিল, আর কেউই কিন্তু তাদের যে কর্মী সমর্থক তাদের খোঁজ খবর নেয়নি, জেল জুলুম খেটেছে, কেউই খোঁজ খবর নেয়নি। এখন নমিনেশনের সময় সবাই এসে হাজির। এই নমিনেশনের সময় যখন সবাই এসে হাজির হয়েছেন তাদেরকে কিন্তু এরাই ডুবাবেন। কারণ হচ্ছে আপনি যখন যে কর্মীদের খোঁজ খবর নেননি, তারা জেল জুলুম খেটেছে, তাদের খোঁজ খবর নেননি, এখন নির্বাচনকে সামনে এসে তারা যখন আবার সামনে এসেছেন তারা কিন্তু তাদের বিপক্ষেই দাঁড়াবেন। কারণ রাজপথ এমন একটি বিষয়, রাজপথ থেকে উঠে না আসলে হঠাৎ করে এসে যখন রাজনীতিতে মুভ করে তারা কিন্তু বেশি দিন টিকে না। হয়তোবা তারা যদি নির্বাচন না হয়, আওয়ামী লীগ যেমন নূতন কিছু সাকিবুল হাসান মাশরাফিরা নির্বাচিত হয়েছিলেন, ওইরকম একটি অবস্থা হবে এবং পরবর্তীতে তারা কি করবে সেটা গম্য নয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটগুলো অর্থাৎ বিভিন্ন জামাত ইসলামী যেভাবে রাজনীতি করছেন, তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি সংঘাতে জড়াতে চায়, কিন্তু তারা সেখান থেকেও পিছনে হাঁটছেন এবং তারা সংঘাতে জড়াতে চাচ্ছেন না। তাদেরকে
এই ডেইলি স্টার, প্রথম আলো যেভাবে এই রক কাটে একটি ট্যাগিং ফ্রেমিং করার চেষ্টা করেছিলেন বিভিন্ন সময়, কিন্তু এই দুইটি পত্রিকা কিন্তু তারা শিবিরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তারা রক কাটে মানুষকে। সেখান থেকে কিন্তু তারা তাদের এখন যে অবস্থায় ১ বছরে কোনো একটি ঘটনা ঘটেনি এবং বিভিন্ন জায়গায় যে রক কাটার ঘটনা ঘটেছে সেটা শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা চালানো হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেখানে শিবির ছিলই না, এবং নিজেদের অন্তঃকন্দলে তারা মেরে শিবিরের উপর দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছিল। এখন এই ছোট দল অর্থাৎ এনসিপি গণঅভ্যুত্থানের মাধ্যমে এসে মানুষের সাথে যে ধরনের বাটপারি চিটারি করছেন, সেটা কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছেন। যারা রাজনৈতিক দল হিসেবে তারা হচ্ছে নির্বাচনটাকে পেছানোর যে ধান্দা করছেন এবং এখান থেকে কিছু টাকা কামানো, যেমন আসিফ মাহমুদ এবং তারা বিভিন্ন এই মন্ত্রণালয়, বিভিন্ন টেন্ডার, বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যে দুর্নীতি আসছেন এবং তাদের যে ছাত্র সংগঠন রয়েছে অথবা তাদের সাথে যারা রয়েছেন তারা কিভাবে টাকা কামানো যায়, সেই মেশিনটা আসলে জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের পর সেই মেশিনটা যখন এসেছে তারা দেখছে যে চারিদিকে শুধু টাকা আর টাকা। এটা যখন তারা দেখতে পাচ্ছেন, তারা রাজনৈতিক দল গঠন করলো, সেখানেও দেখতে পাচ্ছে টাকা। এরপর তারা দর কষাকষিতে গেল এবং তাদের নির্বাচনী সক্ষমতা দেখানোর চেষ্টা করলো এবং বড় রাজনৈতিক দল তাদেরকে পাশে রাখার চেষ্টা করছেন, যেহেতু তারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের সাথে ইয়ং জেনারেশন অর্থাৎ ইয়ং ভোটার যারা রয়েছে তাদের সাথে কিছুটা কানেক্টেড রয়েছেন এবং তাদেরকে কাছে নেওয়ার চেষ্টা করছেন। জামাত ইসলামী কিন্তু তাদেরকে যেটা বলা হয়েছিল বিভিন্ন জায়গায় তারা যে সমাবেশ করেছে, অর্থাৎ 64 জেলায় যে প্রোগ্রাম করেছিলেন, তাদের যে মার্চ ছিল, সেই লং মার্চে কিন্তু জামাত ইসলামীর কথা হচ্ছে যে তারা কর্মী সমর্থকদের সাপ্লাই দিয়েছেন, তাদেরকে হেল্প করা হয়েছিল। কিন্তু তারা যখন দেখলো যে তারা বিএনপির সাথেও হাঁটাহাঁটি করছেন এবং বিএনপির মদতে কিছু কিছু কাজ তাদেরকে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে, তখনই কিন্তু এনসিপি এই নাবালকদের বিষয় তারা জানতে পেরে জামাত ইসলামী তাদের থেকে পিছপা হয় এবং তাদের যে কর্মকাণ্ড সেখান থেকে তারা পিছিয়ে যায়। এখন এই যে নেত্রীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং এমপি নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় যে ধরনের খবর বেরিয়ে আসছেন, সেটা খুবই দুঃখজনক এবং তারা তাদের সাথে যদি জোট করে দেখা যাবে যে জামাত ইসলামী বিএনপির সাথে জোট করেছিলেন, বিএনপিকে কিন্তু বিএনপি জামাতকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এনসিপিও সেই হবে হয়তো একটি টার্ম এই নির্বাচনে তারা কয়েকটি আসন পেলেও পেতে পারে, নাও পেতে পারে এবং তারপর তারা তাদের রাজনৈতিক আসলে দাঁড়াতে পারবে কিনা। নিজেদের যখন জোট থাকবে না তখন তারা কাদের পায়ে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এর পরবর্তীতে দেখা যায় যে বিএনপির জন্য জামাত ইসলামী যেগুলো করেছেন, কিন্তু ২৮শে অক্টোবর ২০০৬ সালের যে ঘটনা ঘটেছিলেন পল্টন ট্র্যাজেডিতে, সেখানে ছাত্র শিবিরে যে ৬ জন লোক পিটিয়ে মারা হয়েছিল, সেখানে কিন্তু বিএনপি তার পরবর্তীতে কোনো কর্মসূচি দেননি এবং তাদের সাথে সমর্থনও করেনি। ২৮শে অক্টোবর একই ঘটনা ঘটেছিল ২০২৩ সালে, সেখানে জামাত ইসলামী সমাবেশ করেছিলেন এবং তারা জামাত ইসলামী আওয়ামী লীগের উপর অ্যাটাক করবে, তারপরে সেখানে পিছন থেকে তারা পিছনে তারা জামাতের দিকে তাকিয়েছিল। জামাত ইসলামী সেখানেও কিন্তু নিজেদের যে দেখেছে যে তাদের নেতাকর্মীরা মারা যাবেন এবং বিএনপি পিছপা হবে, তারপর কিন্তু তারা সরে গিয়েছেন। এবং মজার বিষয় হলো যখন যুদ্ধ অপরাধীর এই মামলাটি সামনে আনা হয়, জামাতের যখন নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়, বিএনপি একটি বিবৃতি দেওয়ার সাহস করেনি। তাহলে তারা কিভাবে তাদের সাথে যে জোট শরিক হিসেবে দাবি করেন, সেটা আসলে ছিল তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, অর্থাৎ রাজনৈতিক যে মাঠের যে লড়াই, অর্থাৎ রাজপথ দখলে, সেটা ছাত্র শিবিরের দ্বারাই সম্ভব ছিল, সে কারণে তাদেরকে রেখেছিলেন। এখন এনসিপিকে তাদের দরকার, তাদের যেহেতু ইয়ং জেনারেশন, তাদের একটি সমর্থক রয়েছেন, তারা রাজপথ দখলের যে বিষয় বা সামনে ভবিষ্যতে রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে, সে কারণে তাদেরকে এখন তারা কাছে চাচ্ছেন। তাতে করে কি হবে, যখন তাদের সমর্থন কমে যাবে, অর্থাৎ দেখবে যে বড় দলের সাথে তারা যখন পারছেন না এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কোনো পাত্তা দিচ্ছেন না, বড় দলের এটাই নিয়ম যে বড় দলগুলো যখন তাদের নেতা নির্বাচিত করতে পারবেন না, তখন কিন্তু তারা এটি থেকে তাদের যে কর্মী সমর্থক আছে তাদেরকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করবে, তারা পাত্তাও পাবে না, তখন কিন্তু তারা আবার পিছপা হয়ে যাবে, তারা রাজনীতি থেকে ছিটকে পড়বে। এটা কিন্তু বাংলাদেশে হয়ে আসছে এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো গঠন করা হয়, তারা বড় দলের সাথে গিয়ে একটি দুটি সিটের জন্য তারা এই চামচামি করবেন, এটাই স্বাভাবিক। এটি দেখা যাচ্ছে যে তারা বিরোধী পক্ষ অর্থাৎ যেই দলের সমর্থনে তারা কথা বলেন, ওই সব দলের তারা চামচামি করবেন এবং চামচামি করতে করতে এক পর্যায়ে যে একটি দুটি তাদেরকে সিট দেওয়া হবে, যেটি জাতীয় পার্টিকে গত ইলেকশনে দেওয়া হয়েছিল, সেটি তারা করতে যদি চান তাহলে রাজনীতি থেকে তাদের ছিটকে যাওয়াই, মানে বিশ্লেষকেরা যেটা মনে করছেন যে তারা রাজনীতি থেকে অচিরেই ছিটকে যাবেন এবং তাদের যে এখন তারা একটি আলোচনায় থাকার বিষয় ছিল, তারা কিন্তু এখন আলোচনায় থাকছেন না এবং কেউই তাদেরকে তেমন একটি পাত্তা দিচ্ছেন না। যেমন তাদের প্রতীক নিয়ে তারা যেভাবে আচরণ করছেন, সেটা নিয়ে কিন্তু মানুষ ভাবাচ্ছে যে একটি প্রতীক নিয়ে তারা যেভাবে বালক সুলভ আচরণ করছে এবং রাজনীতি অথবা নির্বাচন পেছনে নিয়ে তারা যে ষড়যন্ত্র করছে,
এবং এটা কিন্তু ছিল তাদের পরিকল্পনা যে এই প্রতীক নিয়ে জামাত ইসলামের কি প্রতিক্রিয়া দেয় এবং তারা রাজনীতিতে যেন তারা সভা-সমাবেশ অর্থাৎ গণসংযোগ না করে। এনসিপি যেহেতু কোনো জায়গায় এখন পর্যন্ত তারা চূড়ান্ত হয়নি, যেহেতু তারা জোট করবেন এবং কয়টি সিট দেবে সেটাও তারা চূড়ান্ত না এবং এরপরে কিন্তু এনসিপির মধ্যে আমার যেটি মনে হচ্ছে যে এনসিপির মধ্যে এই নমিনেশনের দেওয়ার পরে অর্থাৎ সিট ভাগাভাগির পরে যদি তারা বিএনপির সাথে জোট করে কয়টি দেওয়া হয় তারপর কিন্তু তাদের মধ্যে বড় ধরনের একটি ভাঙনের সংশয় রয়েছে এবং ভাঙার সম্ভাবনাই বেশি যদি ২০ টি সিট দেওয়া হয়। তাদের কেন্দ্রীয় নেতা রয়েছেন অনেকগুলো। যদি ২০ জন কাকে দেওয়া হবে? এটা নিয়ে কিন্তু তারা কিন্তু দ্বিধায় পড়ে যাবে এবং তাদের মধ্যে দলের মধ্যে ভাঙ্গন এবং ২ টি গ্রুপ হয়ে যাওয়া জাতীয় পার্টির মধ্যে যেমন ২ টি গ্রুপ হয়েছে তাদের